শুভ সকাল রুনিয়া। শুভ সকাল জোহান, এবং সেই সাথে শুভ সকাল আপনাদের সবাইকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন যমুনা টিভির প্রতিদিনের আয়োজন সকালের বাংলাদেশে। আজকের দিনটা যেহেতু শনিবার কিন্তু বরাবরই আমাদের সকালের বাংলাদেশের জন্য প্ল্যানিং ডে। প্ল্যানটা আসলে কেন প্রয়োজন? কারণ সপ্তাহের শুরুতে যেহেতু রবিবার থেকে ক্লাব সপ্তাহ শুরু হয়, যদি আমরা শনিবার দিনটা গুছিয়ে ফেলতে পারি যে পরের মানে পুরো সপ্তাহের অন্তত একটা মিনিমাম পরিকল্পনা থাকা দরকার। যদিও অনেক সময় বলা হয় যে পরিকল্পনা করে কিছু হয় না, কিন্তু পরিকল্পনা ছাড়াও কিছু হয় না। একদম ঠিক, কারণ পরিকল্পনা ছাড়াই কোনো কিছু হয় না। আমার হাতে বেশ কিছু খবর রয়েছে আজকে। তার সবার আগে যে জিনিসটা বিবেচনা সেটি হচ্ছে যে শীত আসি করছে বলতে বলতে কিন্তু এক ধরনের শীতের আমেজ প্রকৃতির মধ্যে এখন, এবং গতকালের বৃষ্টির পর সেটা আরো জেকে বসেছে এবং যেটি হয় প্রতি বছরে নভেম্বরে একটা ছোট বৃষ্টি হলে তারপরে অনেকটা ওয়েদার এরকম হয়ে যায়। তো সেই অনুভূতিটা আসলে কেমন, এবং শীতের সাথে সাথে আমাদের স্বাস্থ্যের কিছু কিছু বাড়তি যত্ন প্রয়োজন হয় এবং প্রকৃতির কি কি পরিবর্তন হয় সেটা নিয়ে একটি সংবাদ আছে। আরও বেশ কিছু খবর রয়েছে, আমি দর্শকদের জানিয়ে দিচ্ছি। হিমানুভূতির চাদরে মুড়িয়ে থাকা প্রকৃতিতে ঝরে পড়ে শীতের জলজ পরশ। শীতকে নীরবতা এবং অন্ধকারের অনুভূতি বলা হলেও শীত আসলে প্রকাশ করে মুখরতা। গ্রামের প্রতিটি আবেশেই থাকে সেই মুখরতা, শীত সেই সৌন্দর্য। সহকর্মী তানভীর মোর্শেদের ছবিতে গ্রাম বাংলার শীত সৌন্দর্যের কথা জানাচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ রেজা। ছবির মতো প্রচ্ছদে গ্রাম বাংলার শীতের সকাল, কুয়াশাচ্ছন্ন নীরবতা ভেদ করে প্রাণের ছুটে চলা। দিগন্ত জোড়া মাঠ আর পুকুরে চলে কুয়াশার খেলা। দীর্ঘ রাত্রি শেষে শীতের সার্থক দোসর হয়ে শিশির কণা ধরা দেয় ঘাসের ডগায় কিংবা সবুজ কিশলয়ে। এভাবেই শিশিরের নুপুর পায়ে শীত সমাগত হয় বাংলার মাঠে, বাংলার গ্রামে। ঠান্ডা তো আসে বা লাগবে তো, ঠান্ডা কুয়াশা পড়লে তো ঠান্ডা লাগে। 2-4 দিন আগ থেকে একটু হালকা হালকা শীত আসতেছে, ওই ইচ্ছা আরো বাড়বে। একটু দেরি করে দেখা মেলে মায়াবী রোদের। শিশির বিছানা মারিয়ে দল বেঁধে মক্তবে যায় কিশোরীর দল। শুরু হয় কিষানের ব্যস্ততা, দিনের কাজের আয়োজন। হেমন্তের শেষ আর শীতের আগমনী, হিমহিম বাতাসে মনোমুগ্ধতা ছড়িয়ে শুরু হয় গ্রামীণ আবহের প্রতিটি সকাল। যে হিম সকালে জড়িয়ে আছে গ্রাম বাংলার ঐতিহ্য আর খেটে খাওয়া মানুষের অনন্য গল্প। শীতে খুব ভালো হয়, গরমের দিনে যে শীতে ভালো হয়। এক দিয়ে বালু টানি, ইট টানি, খড়ি টানি, নিজের আবাদের কাজ করি, হাল বোয়াই, মই দেই। গরুর গাড়ি চলাই, হাফ প্যান্ট পেনা হাতে এ পর্যন্ত চলছি গরুর গাড়িতে। শীতে প্রচুর শীত ছাড়লে আমাদের একটু কষ্ট, গরু গাছের দড়ি খোয়াখুই এগুলো খুব যন্ত্রণা করিয়ে আসি। সকাল সকালই উঠোনের এক প্রান্তে গনগনে উনুন। গৃহকর্ত্রীর সুনিপুণ হাতে কাপড়ের ভাঁজ খুলে গরম গরম পিঠা ওঠে সবার পাতে। টুপ করেই নেমে যায় সন্ধ্যা। তবু শীতের বিকেলে বাহারি কত খেলার আসর। ধান তোলার পর এবড়ো থেবড়ো মাঠ, তবু কমতি নেই উৎসাহে। এটা দাঁড়িয়ে বান্ধা খেলা, এটা শীতের দিনে খেলা, বহুত পুরোনো খেলা, এটা গ্রাম বাংলার খেলা। শীতকালে খেলাটা বেশিরভাগে খেলে। গোধূলি লগ্নে সূর্যের বাড়ি ফেরায় প্রকৃতিও যেন পায় লাজুক এক সন্ধ্যা। আহমেদ রেজা, যমুনা নিউজ, কুড়িগ্রাম। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে এখনও চীনের উপরে ভরসা বাংলাদেশের। মিয়ানমারের নির্বাচনের পর চীন শিগগিরই দুপক্ষকে নিয়ে আলোচনায় বসার কথা। চলতি মাসেই এই বৈঠক হবে বলে আশাবাদী পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও নীতি নির্ধারকরা বলছেন চীনের পাশাপাশি আসিয়ান সহ আঞ্চলিক বিভিন্ন ফোরাম এবং জাতিসংঘের মাধ্যমেও সংকটের টেকসই সমাধান খুঁজছে বাংলাদেশ। বিপুল বিজয় নিয়ে আবারও মিয়ানমারের রাষ্ট্রীয় ক্ষমতায় অং সান সুচির দল এনএলডি। এই নির্বাচন আর করোনার অজুহাতে গেল 1 বছর ধরে
থমকে আছে রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরানোর আলোচনা ও অন্যান্য কার্যক্রম। রীতিমতো সমঝোতা সই আর একাধিকবার দিনক্ষণ নির্ধারণ করেও মিয়ানমারের আন্তরিকতার অভাবে এখনও শুরু করা যায়নি প্রত্যাবাসন। 2019 সালে বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে ত্রিপক্ষীয় কমিটি করে চীন। কয়েক দফা বৈঠক হলেও সেটিও এখনও ফলশূন্য। কথা ছিল মিয়ানমারের ভোটের পর আবারও সেই উদ্যোগ চাঙ্গা করবে চীন। রাষ্ট্রদূত পর্যায়ে কিছু আলোচনা হয়েছে, সেইখানে মায়ানমার তারা কিছু বুকলেট টুকলেট তৈরি করবে যাতে রোহিঙ্গারা এইসব দেখে তারা কি কি সুযোগ সুবিধা তার দেশে গেলে পরে পাবে সেইটা লিপিবদ্ধ করবে। যে এখন মায়ানমার যাতে এই ব্যাপারে উদ্যোগী হয়, তারা আমাদের সেই জন্য সাহায্য করবে এবং আমরা সেই প্রতীক্ষায় আছি। লাস্ট যে মিটিংটা হয়েছিল তারপরে যেহেতু মিটিং হয় নাই, তো উই ক্যান স্টার্ট ফ্রম দেয়ার। সামনে কিভাবে নেওয়া যায় এই রিপ্যাট্রিয়েশনের ইস্যুটাকে আর কি। এই মাসের শেষে বা আগামী মাসের প্রথম দিকে হয়তো আমরা চাইনিজদের থেকে একটা পজিটিভ একটা কংক্রিট প্রপোজাল আমরা হয়তো পেতে পারি। সম্প্রতি জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে আবারও বিপুল ভোটে জয়ী হয়েছে বাংলাদেশ, যদিও আবারও মিয়ানমারের পক্ষেই ভোট দিয়েছে চীন। আর ভোট থেকে বিরত থেকেছে ভারত, জাপান, সিঙ্গাপুর, এমনকি নেপাল ও শ্রীলঙ্কা সহ 31 দেশ। তাই সংকট সমাধানে চীনের উপর নির্ভরতা কতটা কাজে দেবে সে প্রশ্ন উঠতেই পারে। শুধু চীন না, আমরা সবার প্রতি আমরা যে আমাদের সাহায্য করতে পারে। আমাদের অনেকের ধারণা যে মায়ানমারে চীনের যথেষ্ট প্রভাব আছে, সেই জন্য তাদের আমরা এবং তারা ইচ্ছা প্রকাশ করে। সব দিকেই আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। চায়না সিকিউরিটি কাউন্সিলে একাধিকবার বলেছে যে বাংলাদেশও যেমন আমাদের বন্ধু, মিয়ানমারও তাদের বন্ধু, এবং তারা চায় দুই বন্ধুর মধ্যে সম্পর্ক যাতে আরও নিবিড় হতে পারে, সে ব্যাপারে তারা সহযোগিতা করতে প্রস্তুত ছিল। সেই পটভূমিতেই আমাদের উদ্যোগ। আসিয়ান বা আসিয়ানভুক্ত দেশগুলো তারা যদি উদ্যোগী হয় তাহলে সবচেয়ে ভালো হয়। কাজেই খুব শিগগিরই যে রোহিঙ্গা সংকটের টেকসই কোনো সমাধান হচ্ছে না তা অনেকটাই নিশ্চিত। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বে করোনা ভাইরাসে গেল 24 ঘন্টায় রেকর্ড 11,042 জনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে 6.5 লাখের বেশি মানুষের শরীরে। দিনে সর্বোচ্চ 1,96,000 রোগী শনাক্ত এবং প্রায় 2,000 মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা 2,60,000-এর বেশি। দ্বিতীয় সর্বোচ্চ 700 মানুষ মারা গেছে ইতালিতে। শুক্রবার ভারতে প্রায় 50,000 সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। 130 কোটি বাসিন্দার দেশটিতে কোভিড-19 শনাক্তকৃত রোগীর সংখ্যা 90.5 লাখ। ব্রাজিল, যুক্তরাজ্য এবং মেক্সিকোতেও একদিনের ব্যবধানে মারা গেছে 5 শতাধিক মানুষ। এ নিয়ে বিশ্বে মোট শনাক্ত রোগী 5,78,00,000-এর বেশি। মারা গেছে 13,76,000 জন। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। স্থানীয় সময় শুক্রবার এই তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত মুখপাত্র। এক বিবৃতিতে বলা হয়, শরীরে মৃদু উপসর্গ দেখা দিয়ে করোনার পরীক্ষা করানো হয়। ফল পজিটিভ আসায় স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে আছেন ট্রাম্প জুনিয়র। বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি। তবে কিভাবে সংক্রমিত হলেন তা জানা যায়নি। এর আগে গেল জুলাইতে তার বান্ধবী কিম্বার্লি গিলফয়েলে সংক্রমিত হলেও তখন তিনি নেগেটিভ ছিলেন। এছাড়াও অক্টোবরে সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট নিজেও। 3 দিন থাকতে হয়েছিল হাসপাতালে। বুক তার বাংলাদেশের হৃদয়ে শিরোনামে কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী চিত্র প্রদর্শনী। মুজিব বর্ষ উপলক্ষে কক্সবাজার আর্ট ক্লাবের উদ্যোগে সাংস্কৃতিক কেন্দ্রে এর আয়োজন। এতে অংশ নিয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপালের 20 জন চিত্রশিল্পী। রংতুলিতে ফুটে উঠেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রদর্শনীর মূল বিষয়বস্তু বঙ্গবন্ধু ও বাংলাদেশকে কেন্দ্র করে এঁকেছেন শিল্পীরা। উঠে এসেছে তাদের নিজস্ব ভাবনাও। প্রদর্শনীতে স্থান পেয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের 20 শিল্পীর 50টি শিল্পকর্ম। এর বাইরেও দেখা মিলবে আর্কাইভে থাকা 1500 শিল্পীর 6,000-এর বেশি আঁকা ছবি। বাংলাদেশের বেশিরভাগ শিল্পী, আর 2টা আছে মিয়ানমারের আর্টিস্টের কাজ এবং কয়েকটা আছে
শ্রীলঙ্কার আর্টিস্টের কাছে। আরও অনেকেই আছেন, এছাড়া সিনিয়র আর্টিস্টদের মধ্যে আমাদের খাজা কাইয়ুম আছেন। গেল 18 অক্টোবর কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী KM খালিদ। প্রতিদিন প্রদর্শনী দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। অভিন্ন একটা উদ্যোগ, যেটাতে আমরা দেখে অনুপ্রাণিত হচ্ছি, নতুন কিছু শিখতেছি। চিত্র প্রদর্শনী অথবা আর্ট গ্যালারির মধ্যে যদি প্রতিদিন নিয়মিত হয়ে থাকে তাহলে স্থানীয় জন্য ভালো হবে এবং পর্যটকদের জন্য ভালো হবে। মাসব্যাপী এরকম চিত্র প্রদর্শনী উপহার দিতে চাই মুজিব বর্ষ উপলক্ষে। মাসব্যাপী এই প্রদর্শনী চলবে আগামী 28 ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকছে এই আয়োজন। সিয়াম মিন্তে মাহফুজ, যমুনা নিউজ। দর্শক, সকালের বাংলাদেশে এই ছিল খবরগুলো আমার হাতে। আমি চলে যাচ্ছি আমাদের মূল সেটে। রুনিয়া আছেন। রুনিয়া, আপনি দেখছিলেন যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, শীতের সকালের একটা আমেজ নিয়ে খুব ভালো একটা, এবং এটা কিন্তু একদমই ঠিক যে শীতকে আমরা বলি, অনেকেই বলে যে শীত হয় না অন্ধকার, শীত মানে একটা, সেটা কিন্তু নয় আসলে, সেটা কিন্তু নয়। আপনি যদি প্রকৃতির দিকে তখন তাকান, তখন কিন্তু আপনি দেখবেন যে শীতকালে কিন্তু সবচেয়ে বেশি হয় না রঙিন ফুলগুলো ফুটে ওঠে। আবার মানুষ কিন্তু কর্মমুখর থাকে, নানা রকম কাজ, নানা রকম উৎসব, আয়োজন, পার্বণ সবকিছু মিলিয়ে কিন্তু সব শেষে যে একটা প্যাকেজ আমরা দেখছিলাম, সেখানে কিন্তু যে বঙ্গবন্ধু বর্ষ চলছে, মুজিব বর্ষ সেটিকে ধরেই অনেক ধরনের আয়োজন হচ্ছে। তো এই আয়োজনটাও আমার মনে হয় যে অভিনব, যে অনেক দেশের শিল্পীরা এসে তার ছবি আঁকছেন এবং সেটি দেখানো হচ্ছে। এবং সেটা হয় না সব ধরনের অনুষ্ঠান তো আমরা ঢাকা কেন্দ্রিক চিন্তা করি, ঢাকার বাইরে যখন অনুষ্ঠান যখন দেখি এ ধরনের বড় পরিসর, তখন সত্যিই ভালো লাগে নিশ্চয়ই। তো দর্শক, এরকম আরো অনেকগুলো আয়োজনের খবর আছে। আজকের পুরোটা অনুষ্ঠান জুড়েই কিন্তু শুধু আপনাদেরকে তথ্য দিয়ে যাব। তো সেই জন্য যেটা করতে হবে, আমাদের সাথে থাকতে হবে। নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন সকালের বাংলাদেশ, সঙ্গে আছে আমি জোহা এবং সাথে আছে আমি রুনিয়া। আমরা কিন্তু এর আগের পর্বে দেখছিলাম যে ঢাকার বাইরে কিন্তু উদযাপনগুলো হচ্ছে। হ্যাঁ, সারা বাংলাদেশ জুড়েই একরকম উদযাপন হচ্ছে। তো ঢাকার বাইরে যারা থাকেন তাদের মধ্যে আমরা যখনই খাবার দাবারের কথা বলি, সবকিছু কিন্তু চিন্তা আসলে আমাদেরকে ঢাকা কেন্দ্রিক হয়, কিন্তু ঐতিহ্যের কথা যখন আসে তখন কিন্তু সেগুলো ঢাকার বাইরের জেলাগুলোতে কিন্তু কম নয়। কুমিল্লার একটি ঐতিহ্যবাহী খাবারের নাম হচ্ছে রসমালাই। স্বাদে, গন্ধে ও মানে শতভাগ খাঁটি হওয়ায় দেশের পূর্বাঞ্চলের মানুষের ভরসা করে আসছে এই রসমালাইয়ের উপর যুগ যুগ ধরে। এই রসমালাইয়ের খবর নিতে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি কুমিল্লায়, যেখানে আছেন খালেদ সাইফুল্লাহ। তিনি আমাদেরকে জানিয়ে দেবেন এই রসমালাইয়ের খবর, কিন্তু তার আগে দেখে আসি এটা এত মানুষের প্রিয় কেন। কুমিল্লা জেলা শহরের নামকরা মিষ্টির দোকানগুলোতে রসমালাই কেনার জন্য প্রতিদিনই উপচে পড়া ভিড় থাকে। কুমিল্লার মাতৃ ভাণ্ডারের রসমালাইয়ের কদর বেশি, এর সুনাম দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও। ইতিহাস বলছে 1900 সালের দিকে কুমিল্লা অঞ্চলে রসমালাই তৈরি শুরু হয়। কুমিল্লার ঘোষ সম্প্রদায় দুধ ঘন করে ক্ষীর বানিয়ে তাতে ছোট আকারে শুকনো রসগোল্লা ভিজিয়ে ক্ষীরভোগ তৈরি করত। সেই ক্ষীরভোগ রসমালাই নামেই পরিচিত হয়ে ওঠে। 1930 সালে কুমিল্লা শহরের মনোহরপুরে মাতৃভাণ্ডার নামের দোকানে ঐতিহ্যবাহী ও বিখ্যাত এই রসমালাই বিক্রি শুরু হয়। খনীন্দ্র সেন ও মনীন্দ্র সেন নামের দুই ভাই রসমালাই তৈরি করে বিক্রি শুরু করেন। মুক্তিযোদ্ধা প্রয়াত শঙ্কর সেনগুপ্তের হাত ধরে এটি বিকশিত হয়। আমাদের দেশ তো মানুষ ব্যাংক লাইন পছন্দ করে না, টিকিট মারামারি করে সামনে যেতে চায়, আর এখানে যে দেখেন চুপচাপ দাঁড়ায় মিষ্টি নিতেছে। একটা মিষ্টি দোকান থেকে লাইনে ধরে মিষ্টি নিচ্ছে, কখন কেন সেটা জানে যে আমার একটু কষ্ট হলো, সবচেয়ে ভালো জিনিসটা আমি নিয়ে যাচ্ছি। রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে ভিনদেশি ও দেশি আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয় নগরের মনোহরপুর এলাকার মাতৃভাণ্ডারের রসমালাই দিয়ে। পাশাপাশি একই এলাকায় ভগবতী প্যারা ভাণ্ডার, শীতল ভাণ্ডার, পোড়াবাড়ি, জেনিস, জলযোগ, কুমিল্লা মিষ্টি ভাণ্ডারের রসমালাইয়ের চাহিদা বেশি। কুমিল্লায় অতিথি আপ্যায়নে রসমালাই সব সময় থাকে। আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে গেলে এই জনপদের মানুষ রসমালাইকে বেশি গুরুত্ব দেন। মান ও গুণ ধরে রাখার দীর্ঘদিন ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখেই রসমালাই তৈরি করছে কারিগররা। যখনই কুমিল্লাতে কোনো বাইরের অতিথিরা আসেন এবং তারা অবশ্যই রসমালাই খাবেন এবং সঙ্গে কিছু না কিছু নিয়ে যাবেন, এবং এটা বাংলাদেশের গণ্ডিটাও ইতিমধ্যে অতিক্রম করে ফেলেছে। তারা তাদের
এই প্রস্তুত যে প্রণালীটা, এই সর্বোত্তম যে মাত্রাটা, এটা ধরে রাখার ক্ষেত্রে তারা কোনোদিন আপোষ করে না। সারা বিশ্বে নাম করা একটা রসমলাই, আর মূলত অরিজিনাল যে রসমলাই এই তার জন্য এখানে আসা। টেস্টটা আগের মতোই আছে, আমি 6 বছর আগে যেরকম খেয়ে গেছি এখন সেরকমই আছে। ঢাকা থেকে আসছি আর কি, তো এখানকার রসমালাই আমার কাছে ভালো লাগে, তাই আমি এখানে আবার আসছি। যতবারই খাচ্ছি ততবারই মানে টেস্ট চেঞ্জ হচ্ছে না বা কোয়ালিটি ফল করতেছে না। কুমিল্লা ইজ দ্য সিটি অফ ব্যাংক অ্যান্ড ট্যাঙ্ক, অ্যান্ড দেন হচ্ছে রসমালাই, তারপরে হচ্ছে খাদি, এগুলোর জন্য বিখ্যাত। কুমিল্লার রসমালাইয়ের পরিচিতি কেবল বাংলাদেশই নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। দর্শক, আমরা যে রিপোর্টটি দেখছিলাম কুমিল্লার রসমালাই নিয়ে, সেটি হলে মনে হয় আমরা কুমিল্লা চলে যাই। ইনফ্যাক্ট আমরা সরাসরি এখন যাচ্ছি কুমিল্লায়। আমাদের সহকর্মী খালেদ সাইফুল্লাহ, যেটি বলছিলাম, তিনি সেখানে রয়েছেন। খালেদ সাইফুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি, শুভ সকাল। প্রথমে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে এত বছর যাবত এবং সারা দেশ শুধু নয়, যেটি বলা হচ্ছিল প্যাকেজের মধ্যে, যে দেশের বাইরেও এর সুনাম ছড়িয়েছে, এর মূল রহস্যটা আসলে কি? শুভ সকাল সাইফুল্লাহ। শুভ সকাল জোহা এবং রুনিয়া। কুমিল্লার কথা আসলেই রসমালাইয়ের কথা বলতেই হয়। কুমিল্লার রসমালাইয়ের খ্যাতি সারা পৃথিবী জুড়ে। কুমিল্লায় যারা আসেন কিংবা কুমিল্লার যদি কাউকে বলা হয় যে আমি কুমিল্লার, তাহলে মানুষ প্রথমে যে খাদ্যটি, যে মুখরোচক খাদ্যের কথা বলে, সেটি হচ্ছে কুমিল্লার রসমালাই। কুমিল্লার রসমালাইয়ের কারণে কুমিল্লার একটা আলাদা পরিচিতি রয়েছে, যেমন খাদি কিংবা চাঁদপুরের ইলিশ কিংবা রাজশাহীর আম যেভাবে পরিচিতি লাভ করেছে, তার নিজস্ব এলাকার নিজস্ব পণ্য হিসেবে, নিজস্ব খাদ্য হিসেবে, এবং সেজন্য কুমিল্লার এই রসমালাইয়ের সে সুখ্যাতি রয়েছে। কুমিল্লার রসমালাই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন যে খ্যাতি লাভ করেছে, সেটি 1994 সালে সারা পৃথিবীতে ভৌগোলিক নির্দেশক হিসেবে কিছু পণ্য এবং স্বীকৃতি স্বরূপ এটা পেয়েছে। আমরা এখন যে জায়গাটি আছি, এটি কুমিল্লার মনোহরপুর এলাকা। সেখানেই মূলত রসমালাইয়ের আদি এলাকা হিসেবে পরিচিত মাতৃভান্ডার, ভগবতী ভান্ডার এবং শীতল ভান্ডার। আমরা দেখতে পাচ্ছি যে খুব সকালে, এখনো কিন্তু দোকানগুলো খুলেনি, সেখানে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যারা দূরে যান, কুমিল্লার বাইরে বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায় যান, তারা আসলে খুব সকালেই আসেন রসমালাই সংগ্রহ করার জন্য। দিনের নির্দিষ্ট সময়গুলোতে তারা এখানে রসমালাই সরবরাহ করে থাকেন। আর যে বিষয়টি একটু আগে আমাকে জানিয়েছিলেন যে এই পণ্যের মান এবং গুণ কি করে এত বছর ধরে রাখলো, আসলে সত্যি কথা, সে কারণেই রসমালাইয়ের এখন পর্যন্ত মানুষের কাছে যে সে চাহিদাটি রয়েছে। কারণ মানের ব্যাপারে সবসময় তারা খুব চেষ্টা করে থাকেন যেন মান সংরক্ষণ করা হয় এবং গুণগত মান রক্ষা করার কারণেই কিন্তু মানুষের মুখে মুখে এখনো সেই খাদ্যের সেই স্বাদ এখনো রয়ে গেছে, যার ফলে দূরের থেকে মানুষজন আসেন, রসমালাই নিয়ে যান। এটা হচ্ছে এখানকার একটি ভালো গুণ। আমি যদি এখানে কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, আপনারা কি রসমালাই নিতে এসেছেন? জি জি। একটু বলবেন যে কেন আপনাদের এই রসমালাই বিখ্যাত? মানুষে বলে কুমিল্লার রসমালাই বিখ্যাত, আর আমার বাড়ি এখানে না, এই কারণে নিতে আসছি। শুনে আসছেন? কোথা থেকে আসছেন? নোয়াখালী থেকে। আপনি কোন জায়গা থেকে রসমালাই নিতে আসছেন? এই বিশ্বর থেকে। আসলে ওনারা দূর থেকে এসেছেন খুব সকালে রসমালাই নেওয়ার জন্য। যে কুমিল্লার এই রসমালাই যতটুকু দুধ তারা সংগ্রহ করে থাকেন প্রতিদিন, সেই পরিমাণ রসমালাই তারা মিষ্টান্ন তারা তৈরি করেন। পাশেই আরেকটি রসমালাইয়ের আরেক ভগবতী পেরা ভান্ডার। এখানের রসমালাই এবং পেরার জন্য বেশ বিখ্যাত। তো যে কথাটি আমরা বলছিলাম যে তারা এই পণ্যের মান ধরে রাখার কারণেই কিন্তু এখন পর্যন্ত কুমিল্লার এই রসমালাইকে সারা পৃথিবীতে একটি আলাদা পরিচিতি লাভ করে এনে দিতে পেরেছেন। শুভ সকাল। অসংখ্য ধন্যবাদ খালেদ সাইফুল্লাহ। আমার মনে হয় কুমিল্লা থেকে ঢাকার দূরত্ব তো খুব বেশি না। সেটি আমাদের সহকর্মী খালেদ সাইফুল্লাহর কাছ থেকে আমরা যেটা জানছিলাম যে দীর্ঘ সময় ধরে একটা জিনিসকে মান ধরে রাখা, সেটির কথা তিনি বলছিলেন। এবং আমার মনে হয় যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ভিত্তিক কিন্তু কিছু কিছু পণ্য এরকম সুখ্যাতি বয়ে নিয়ে এসেছে। তো সেগুলো আসলে মানে মানুষের প্রচন্ড আগ্রহের কেন্দ্রবিন্দু বলা যায়, আগ্রহের কেন্দ্রবিন্দু। এবং সেটা কিন্তু আমাদের যখন কোনো একটা পণ্যকে মানে আগ্রহের কেন্দ্রবিন্দু হয় এবং তার পাশাপাশি সেটার মানও ভালো থাকে এবং তারপর যদি সেটা গ্লোবাল ইন্ডিকেটর হিসেবে কাজ করে, সেটা কিন্তু আসলে আমার মনে হয় অনেক বড় একটা পর্যটন আকর্ষণের জন্য, পরিচিতির জন্য, নানা দিক থেকে আমরা আসলে গর্ব করতে পারি। এরকম বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু ভেতরে। এবং আমার মনে হয় তাদের সিক্রেটটাই হচ্ছে যে প্রতিদিন যতটুকু দুধ তারা কালেক্ট করতে পারে, ঠিক ওই পরিমাণই তারা হয় না মানে মিষ্টি তৈরি করে। এইটার মধ্যে কিন্তু আরেকটি গন্ধ আছে, সেটা হচ্ছে সততা। একদম ঠিক কথা। এই সততার গন্ধ যেন আমাদের মধ্যেও ছড়িয়ে পড়ে, আমাদের প্রতিদিনের চিন্তা ভাবনার মধ্যে যেন সেই সততার গন্ধ আমরা খুঁজে পাই। সেই ভাবনাটাকে ধরে রেখে এই মুহূর্তে নিতে চাচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গে থাকুন, একটু পরে ফিরছি।
বিরতির পর সকলের বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে সাথে, সাথে আছে জোহা। আমরা যেটা করছিলাম যে বিরতির আগে আমরা গিয়েছিলাম কুমিল্লা এবং মাতৃভান্ডারে, এবার যাচ্ছি বগুড়া, এবং বগুড়ার কথা বললেই যে শব্দটা প্রথম মানুষ বলেন সেটা হচ্ছে বগুড়ার দই। আমরা সেখানে সেই দই তৈরি এবং সেখানকার বাজারজাত বা অন্যান্য বিষয়গুলো সম্পর্কে জানবো। আমাদের সহকর্মী মেহরুল সুজন সেখানে রয়েছেন। মেহরুল সুজন, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। শুভ সকাল মেহরুল সুজন, আপনি যেখানে রয়েছেন, বগুড়ার নাম শুনলেই এই কথাটি আমরা বলছিলাম যে বগুড়ার দইয়ের কথা মানুষের মনে পড়ে। এটা মানে এটা গড়ে উঠলো এই ধরনের একটা সুনাম ঠিক কিভাবে বা এখনো ধরে রেখেছে, এটা একটু জানতে চাই। জোহা ঠিকই বলেছেন। আসলে বগুড়ার আলাপ উঠলে যেরকম দই শব্দটি চলে আসে, ঠিক সেভাবে দই শব্দটি চলে আসলে বা দইয়ের কথা মনে হলে আসলে বগুড়ার কথা চলে আসে। দই এবং বগুড়া দুটো একেবারে পারস্পরিকভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং এর যে ইতিহাস, সেই ইতিহাসটাও খুব কিন্তু একেবারেই কম নয়। প্রায় 200 বছর হতে চলল বগুড়ার দইয়ের বয়স এবং এই দইটি আজকে আমরা যেভাবে আসলে সুসজ্জিত শোরুমে কিংবা দোকানে বিপণী বিতানে যেভাবে আমরা দই পাই, একসময় কিন্তু দইটা আসলে এরকম ছিল না। ইতিহাস থেকে যেটা বলা হচ্ছে, বগুড়ার যে ইতিহাস গ্রন্থগুলো রয়েছে সেখানে যেটা বলা হচ্ছে যে একেবারেই 19 শতকের গোড়ার দিকে শেরপুরের ঘেটু ঘোষ নামে একজন ময়রা, তিনি আসলে প্রথমে স্থানীয়ভাবে দই তৈরি করেন এবং এই দইটি কিন্তু তখনও খুব একটি জনপ্রিয় ছিল না। শেরপুর অঞ্চলেই কিছুটা সেটি আপ্যায়িত হতো বিভিন্ন আয়োজনে, বিভিন্ন অনুষ্ঠানে। পরবর্তীতে ধীরে ধীরে কিন্তু এই দইটি চলে এসেছে আসলে বগুড়া শহরে, বলা চলে যে মোটামুটি 60-এর দশকে এটি এসেছে একেবারেই পাকিস্তান আমলে এবং অনেক গল্প কিন্তু এই দইকে ঘিরে রয়েছে জোহা। কারণ পাকিস্তানের শাসক আইয়ুব খান এই দই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাজ্যের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে পাঠিয়ে তিনি তাদের কিছু মতামত, কিছু সিদ্ধান্ত নিজের পক্ষে নেওয়ার চেষ্টা করেছিলেন এবং বগুড়ার যে নবাব পরিবার, ঐতিহ্যবাহী নবাব পরিবার, তারাও কিন্তু এই দইয়ের পৃষ্ঠপোষকতায় তারা 60-এর দশকে গৌরগোপাল নামে একজন দইয়ের প্রস্তুতকারককে শেরপুর থেকে বগুড়ায় নিয়ে এসেছিলেন এবং তারপর থেকেই বগুড়া শহরে আসলে দইয়ের যাত্রাটি শুরু হয়েছে এবং আজকে এসে জোহা দইয়ের যে অবস্থান বগুড়ায় শতাধিক কারখানা কিন্তু রয়েছে, তবে দই তৈরির প্রক্রিয়া কিন্তু খুবই জটিল। আসলে রাত্রে অনেকক্ষণ ধরে এগুলো জাল দিতে হয় চিনি এবং দুধের সংমিশ্রণে এবং নির্দিষ্ট তাপে কিন্তু আসলে দইটি জমে বা প্রকৃত যে দই, যেটি স্বাদ নিয়ে আসলে মানুষ খুব উচ্ছ্বসিত থাকে, উল্লসিত থাকে, সেটা কিন্তু একেবারে নির্দিষ্ট তাপমাত্রার বাইরে হয় না। আমরা একটু ছোট্ট করে এই দইয়ের প্রস্তুত প্রণালী নিয়ে একটু ছোট্ট করে জানতে চাই। আমরা রয়েছি বগুড়ার বাঘোপাড়া এলাকায় রফাত দই ঘরে। এখানকার পরিচালক রয়েছেন সোহরাব হোসেন। সোহরাব ভাই, আমরা দইয়ের তো অনেক গল্প শুনি, আসলে দই প্রস্তুত কি খুব সহজ কাজ নাকি আসলে একটু কঠিন আছে? একটু ছোট্ট করে যদি বলতেন আমাদের দর্শকদের জন্য। জি, আসসালামু আলাইকুম। দইটা আসলে আমাদের জন্য একটু সহজ হবে, কারণ আমরা অনেক আগে থেকে অনেক এক্সপিরিয়েন্সে আছি আর কি, অনেক দিন ধরে আমরা দই বানাচ্ছি। কিন্তু একটা নতুন একটা লোক যদি এসে দইটা সম্পর্কে জানতে চায়, তাহলে তার জন্য অনেক একটা ডিফিকাল্ট একটা বিষয় হয়ে যাবে এটা। ঠিক আছে, প্রথমে আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে আমরা প্রথমে দুধটা নিয়ে আসি বাহির থেকে, বিভিন্ন বাজার থেকে দুধ নিয়ে আসি। নিয়ে আসার পরে এই দুধটা হিট করতে থাকি। হিট করার পরে এই দুধটা যখন আমাদের নির্দিষ্ট একটা পরিমাণ আছে, এই পরিমাণ অনুযায়ী যখন চলে আসে, তখন এগুলো আমরা দইয়ের পাত্রে ঢেলে দিই। দইয়ের পাত্রে ঢেলে দেওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পরে আমরা ঝাঁপি দিয়ে ঢেকে দিই এবং মাঝে মাঝে আবার মাটির পাত্র তো মাঝে মাঝে দইগুলোর মধ্যে আবার একটু দুধ দিতে হয়, কারণ মাটির পাত্রটা দুধটা শুষে নেয়, তো এই জন্য। তো একটু পরে আমরা রাত 12টার পরে আর কি দইটা ঢেকে দিই। ঢেকে দেওয়ার পরে সকালবেলা আর কি দইটা হয়ে যায়। এই হলো টোটাল দইয়ের প্রসেস। এটা আমি একদম শর্টকাটলি বললাম, এটা ব্রিফ একটা প্রসেসকে শর্টকাট বলে দিলাম। এখানে কি পরিমাণের কম বেশিতে কিছু হয় কিনা আসলে, চিনি বা দুধ যদি একটু এদিক ওদিক হয়ে যায়? এইখানে সবচেয়ে বড় কথা হলো যে চিনি বা দুধের চেয়ে সবচেয়ে বড় কথা হলো হিটটা। এই হিটটা মেনটেন করা খুব টাফ, যেহেতু আমরা ম্যানুয়ালি করি, আমাদের কোনো মাইক্রো ওভেন নাই যে আমরা একটা নির্দিষ্ট তাপমাত্রা সেট করে দিলাম তারপরে জিনিসটা হয়ে গেল, এটা না, এটা আমরা ম্যানুয়ালি করি। তো ম্যানুয়ালি করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় ডিফিকাল্টি যেটা, সেটা হচ্ছে যে এই তাপটা মেনটেন করা। এটা মেনটেন করা একটু ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য, এই জন্য যে দইয়ের গায়ে হাত দিয়ে বুঝতে হয় যে তাপটা কতটুকু আছে। এটা খুব বেশি হয় না কম হয়। যদি বেশি হয়ে যায় তাহলে আবার দইটা জমবে না, আবার একটু কম হয়ে গেলেও দইটা জমবে না। তো একটা নির্দিষ্ট তাপমাত্রা এটা ম্যানুয়ালি করতে হয় আমাদের। ধন্যবাদ সৌরভ আপনাকে। জোহা, শুনছিলেন যে আসলে দই কিন্তু আমরা
যত সহজে স্বাদটা নিতে পারি এখন বগুড়ায়, কারণ দই খুবই সহজলভ্য হয়েছে এবং ইদানিং কিন্তু অনলাইনে বগুড়ার বাইরে অর্থাৎ ঢাকা, রাজশাহী কিংবা চট্টগ্রামে কিন্তু দই যাচ্ছে অনলাইনে, অনেকেই এই সার্ভিসটির সঙ্গে যুক্ত হয়েছেন। তো সেটি যতই সহজ হোক না কেন, দই কিন্তু আসলে তৈরির প্রক্রিয়া এবং সেটি বাজারজাত করাটা কিন্তু বেশ কঠিনই বলা চলে, কারণ দই নিয়েও যেতে হয় সাবধানে এবং প্রতিদিন আসলে যে পরিমাণ দুধ মেলে এই অঞ্চলে, সেই দুধগুলো এবং দুধের সঙ্গে চিনির যে সংমিশ্রণ, পরিমাণের যে জায়গা, সেগুলো সব কিছু মিলিয়ে এবং সর্বশেষে প্রায় 6 ঘন্টা কিন্তু এভাবেই আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চুলো রয়েছে, চুলোর চারপাশে দইগুলো সাজানো রয়েছে এবং এর উপরে একটি বড় ঝাঁপি থাকে এবং তাপ এবং চাপ। মেহেরুল সুজন, আমি একটি জিনিস জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি প্রক্রিয়ার কথা বললেন, বাজারজাতের কথা বললেন, কিন্তু এর জন্য সবচেয়ে বেশি যেটি দরকার হয় সেটা হচ্ছে দুধের যোগান এবং প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। এইটি আসলে বগুড়ার মতো জায়গায় কোথা থেকে যোগানটা তারা নিয়ে আসেন বা তারা পান এত অ্যাভেলেবল হয় কিভাবে? বগুড়ায় আসলে যে বিষয়টি হয় যে, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যে দুধের বিষয়টি আসলে প্রচুর পরিমাণে দুধ লাগে এবং এই দুধ যেগুলো আসে মূলত বগুড়ায় যে ডেইরি ফার্মগুলো রয়েছে বা গ্রামাঞ্চলে যারা আসলে গবাদি পশুর যারা পালন করেন, এই জায়গাটি আসলে বড় একটি সূত্র বা বড় একটি সোর্স দুধের জন্য। এর পাশাপাশি সিরাজগঞ্জ থেকে কিছু দুধ আসলে বগুড়ায় আসে এবং অনেক সময় আমরা দেখি, বিশেষ করে উৎসব পার্বণের সময়, পহেলা বৈশাখ কিংবা ঈদ বা পূজা, এই সময়গুলোতে কিন্তু দুধের বেশ মানে ক্রাইসিস একটি তৈরি হয়, একটা সংকট তৈরি হয়। অনেক আমরা বড় বড় যে দইয়ের কারখানাগুলো রয়েছে তাদের কাছেও আমরা বলতে শুনি যে তারা বলছেন যে আজকে তাদের উৎপাদন কম হয়েছে কারণ তারা দুধ পাচ্ছেন না। অনেক সময় দুধের দাম বেড়ে যায়, কারণ দুধ ছাড়া এবং যে বিষয়টি হয় যে দইয়ে অনেকে চিন্তা করেন যে হয়তো অনেক কিছুর মিশ্রণ থাকে, আসলে কিন্তু কোনো মিশ্রণই থাকে না, শুধুমাত্র দুধ এবং চিনি। এটিকে একটা নির্দিষ্ট সময় ধরে আসলে রান্না করে করে তাপ দিয়ে দিয়ে তারপরে এই ঘন যে দইটি আমরা আসলে যেটি স্বাদ নিই সেটিতে আমরা চলে আসতে পারি। এখন জোহা, বগুড়ার দইয়ের যে ঐতিহ্য, বগুড়ার দইয়ের যে সুনাম, এটি নিয়ে আসলে দিন দিন কিন্তু আমরা খেয়াল করে দেখেছি যে বগুড়ার দইয়ের চাহিদা কিংবা বগুড়ার দইয়ের প্রতি মানুষের যে ভালোবাসা জায়গা, সেটি কিন্তু একেবারেই কমে নাই। আরেকটি বিষয় একটু ছোট্ট করে বলে শেষ করে যাওয়া, সেটি হলো যে আমরা দেখেছি অনেক খাবার আমরা গরমকালে খেতে পারি, শীতকালে খেতে পারি না, বা শীতকালে খেতে পারি, গরমকালে সেটি খেতে গেলে কষ্ট হয় বা খাওয়া যায় না। কিন্তু দইয়ের বিষয়টি একেবারেই ব্যতিক্রম। আপনি সারা বছর, শীত, বর্ষা, গ্রীষ্ম কিংবা যে কোনো সময় আসলে দইটা খাওয়া যায়, খাওয়া চলে। যে কোনো পরিবেশে, যে কোনো আয়োজনেই কিন্তু দইটি একটি ভিন্ন মাত্রা যোগ করে এই অঞ্চলে। জোহার, চাহিদাটাও থেকে যায়। আপনাকে অনেক ধন্যবাদ মেহেরুল সুজন, অনেক বিষয়গুলো আমরা জানলাম। বগুড়ার দই হয়তো ঢাকায় বসে খাওয়া যায়, কিন্তু এই খবরগুলো জানা যায় না। অসংখ্য ধন্যবাদ। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে দই কিন্তু স্বাস্থ্যসম্মত একটা খাবারও, স্বাস্থ্যসম্মত খাবার, তো এবং বড় কোনো মিলের পরে সব সময় মানুষ মিষ্টান্ন বা দই, যে ব্যাকটেরিয়াটা থাকে সেটা আমাদের হজমে সাহায্য করে। সকালে আজকে মানে সারাদিন দইয়ের কথা ইচ্ছা, সারাদিন থেকে খাওয়া দাওয়ার কথা থাকবে। তো এখান থেকে বের হয়ে যদি আমরা একটু পত্রিকার দিকে নজর দিই, তাহলে পত্রিকা আমাদের কাছে কি খবর দিচ্ছে সেটা। হ্যাঁ, পত্রিকার খবরগুলো না হলে সকাল শুরু হয় না, প্রতিদিন এই কথাটা বলতে ইচ্ছে করে। তো প্রথম পত্রিকা আমার হাতে যুগান্তর, দৈনিক যুগান্তরের প্রথম পাতা, প্রথম বড় খবরটি হচ্ছে নিবন্ধনহীন 1.5 লাখ ফার্মেসি, করোনায় অলিগলিতে ওষুধের দোকান, যেটি খুবই ভয়ঙ্কর খবর, কিন্তু এই সত্যতাগুলো সামনে আসা দরকার, সেটি এনেছে যুগান্তর। এরপরের খবরটি হচ্ছে বিভিন্ন ব্যাংকের পাওনা 520 কোটি টাকা, বলা হচ্ছে ঋণ খেলাপি 38টি প্রতিষ্ঠান, বেল আউট চায় তারা। সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক, আজকে সশস্ত্র বাহিনী দিবস, এটি উপলক্ষে প্রধানমন্ত্রীর একটি বক্তব্য। আজ সশস্ত্র বাহিনী দিবস, তার দ্বিতীয় বক্স খবরটি। এবং ডান পাশের এক কলামের একটি খবর, জেএমবির আমির সহ 8 জঙ্গি গ্রেপ্তার। নিচের দিকে ব্লুমবার্গের বিশ্লেষণ, করোনায় প্রবৃদ্ধি অর্জনের সঠিক পথে বাংলাদেশ নিয়ে বলা হয়েছে। ইউএনওদের সার্বক্ষণিক নিরাপত্তা, 4 ধরনের সমস্যায় আনসার সদস্যরা। আমি চলে যাচ্ছি যুগান্তরের শেষ পাতায়, সেখানে প্রধান খবরটি ফরিদপুর বরিশাল কুয়াকাটা রেল লাইন প্রকল্প, এডিপিতে অন্তর্ভুক্তি নিয়ে অনিশ্চয়তা। আরেকটি হচ্ছে করোনায় দ্বিতীয় ঢেউয়ে ফের টালমাটাল বিশ্ব। ধন্যবাদ জোহা। আসলে আমার মনে হয় যে দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল বিশ্ব এবং তার পাশাপাশি যদি এই ধরনের আমরা দেখি যে
ব্যাঙের ছাতার মতো হয় না ফার্মেসি গড়ে ওঠে, তাহলে গড়ে কিন্তু উঠছে। সেটা খুবই চিন্তার যেটি বিষয়। আজকের related যেটা খবর, আজকে হ্যাঁ। হয় না যুগান্তরের খবর। আমার হাতে আছে সমকাল। সমকাল থেকে যে খবরগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথমেই সবচেয়ে বড় খবর যেটা তারা শিরোনাম করেছে সেটা হচ্ছে পদ্মা সেতুতে গাড়ি যাবে কোন পথে, রাজধানী ঘিরে সার্কুলার রুটের খবর নেই। এটা হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এই খবরটি আছে। তার পাশাপাশি হচ্ছে প্রধানমন্ত্রী একটি খবর, অ্যান্টিবায়োটিকের ঘাটতি বড় বিপর্যয় ঘটাতে পারে, এবং তার সাথে তারা বক্স করে খবর করেছে, সেটা একটু দুঃখজনক খবর। সেটা হচ্ছে সিলেটকে ঘিরে দিঘির শহরে পুকুরের সংকট, সিলেট গড়ে উঠছে বাসাবাড়ি, মার্কেট এবং বিভিন্ন স্থাপনা। ট্রাম্প কার্ড, মিশিগান। আর তার পাশে যে খবরটি আছে সেটা হচ্ছে 5 ঘন্টা পর 4 জন জঙ্গির আত্মসমর্পণ, এবং দেশের চিত্র টানা 5ম দিনেও 2000-এর বেশি শনাক্ত। এবং তার সাথে আছে মেজর হাফিজউদ্দিন আহমেদের একটি সাক্ষাৎকার, বিএনপির গুরুত্ব কমেছে নিজেদের কর্মকাণ্ডে। যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে যারা বক্স করে খবর করেছে সেটা হচ্ছে উৎপাদনে এবার হতে পারে রেকর্ড। ইলিশের প্রজনন নিয়ে তারা একটা রিপোর্ট করেছে যে এবার ইলিশের আমার মনে হয় মানে অনেক ভালো করে, যেহেতু এখন অনেক রেস্ট্রিকশন করা হয়েছে সেই জন্য, যে কারণে বাড়ছে, ঝাটকা মারা যেতে হয় না সেই জন্য। এবং তার পাশাপাশি হচ্ছে শিক্ষা অফিসার নেই 24 জেলায়। এই ছিল আমার হাতে সমকাল থেকে কিছু। আমার হাতে এই মুহূর্তে দৈনিক জনকণ্ঠের প্রধান খবর। আপনি জানেন যে সিরাজগঞ্জে একটি জঙ্গি আস্তানার উপরে এক ধরনের একটা অভিযান চলেছে, সেটির আপডেট খবর। জঙ্গিরা ফের তৎপর, মাঠে অর্ধশত জঙ্গি সংগঠন, এবং তার সাব হেডলাইনে বলা হচ্ছে সিরাজগঞ্জ এবং রাজশাহীতে অভিযান, গ্রেপ্তার 7, বিদেশি পিস্তল, গান পাউডার এবং বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উত্তরায় 31টি তাজা বোমা উদ্ধার, গ্রেপ্তার 2। আর আজকে সশস্ত্র বাহিনী দিবস, সেটি নিয়ে সবাই একটি নিউজ করেছে। বক্স বাম পাশে এক কলামের আজ সশস্ত্র বাহিনী দিবস, এবং বাংলাদেশ বিশ্বের ধনী দেশের তালিকায় 143তম। আর ওষুধ নিয়ে আরেকটি বিষয় বলা হচ্ছে, অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হারানো আরও বড় বিপর্যয় আনতে পারে। এই বক্তব্যটি মূলত প্রধানমন্ত্রী তার একটি বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের মধ্যে তিনি এটি বলেছেন, সেটি আসলেই খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই। আরেকটি হচ্ছে যে 100 অর্থনৈতিক অঞ্চল ঘিরে বিপুল সম্ভাবনা, 28টি অঞ্চলের কাজ জোরে সোরে চলছে, কিছু কারখানায় উৎপাদিত পণ্য রপ্তানি শুরু। এটি আরেকটি খবর, এটা খানিকটা আমাদের ইতিবাচক খবর। আরেকটি খবর হচ্ছে রোহিঙ্গাদের নিয়ে, যে মোবাইল নেটওয়ার্ক সুবিধা পেয়ে অপকর্ম চালাচ্ছে রোহিঙ্গারা। ধন্যবাদ জোহা। আমার হাতে আছে দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার থেকে যে খবরগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথমেই তারা করেছে গ্র্যাজুয়েশন ফ্রম LDC status, hope brightens Bangladesh ahead in all 3 criteria set by UN for becoming a developing country. It's extremely good news. তার পাশাপাশি যে খবরটি আছে সেটা হচ্ছে rehabs in need of revamp, abuse not treatment in what patient experience in many centers, proper monitoring absent. PM for global action against widespread of use of antibiotic, এটাও প্রধানমন্ত্রীর বরাদ্দের খবরটি এখানে আছে। তার সাথে যদি আমরা এখানে আরেকটি খবর পড়ি, সেটা হচ্ছে বেগমপাড়া ইন কানাডা, মোস্টলি গভর্নমেন্ট অফিসিয়ালস ব্রট হাউসেস, ফরেন মিনিস্টার টেলস দ্য ডেইলি স্টার। যে কানাডাতে বেগমপাড়া নামে একটা এরিয়া আছে যেখানে মোস্টলি বাংলাদেশটাই মানে হয় না জমি কিনছে। কিন্তু আমার মনে হয় অ্যান্টিবায়োটিকের বিষয়টা আসলে মানুষের বোঝাও দরকার, যে যত বেশি আমরা অ্যান্টিবায়োটিক খাবো এবং যদি পুরো কোর্স সম্পূর্ণ না করি তাহলে কিন্তু সেটা কার্যকারিতা হারায়। সবচেয়ে বড় কথা কি, যে আমরা নিজেরা সিদ্ধান্ত নেব না, এটা কিন্তু সাধারণত আমাদের সোসাইটির মধ্যে দেখা যায়। এই ধরনের প্র্যাকটিস আছে যেখান থেকে আসলে নিজেদেরকে ফিরিয়ে আনা দরকার। এবং করোনাকালীন সময় কিন্তু আমরা যতগুলো সমস্যা দেখেছি তার মধ্যে একটা ছিল কিন্তু ওষুধ মজুত করা। লোকজন অনেক তাড়াতাড়ি ভয়ে ফেসবুক দেখেই তারা কিন্তু ওষুধ কিনে ফেলেছে। এবং তার পাশাপাশি আরেকটা যেটা হয়েছে, যে তারা হয়তো ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়ার প্রেসক্রিপশন দেখেই তারা হয়তো আগে থেকেই করোনা প্রিকশন নেওয়ার জন্য ওষুধ খাওয়া শুরু করেছে। সরাসরি একটা মন্তব্য, যে চিকিৎসকের পরামর্শ ছাড়া আমরা নিজেরা কোনো ওষুধ ব্যবহার করব না। এটা একটা পরামর্শ আজকের জন্য। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন, আমরা ফিরছি এক্ষুনি ছোট একটা বিরতির পর। বিরতির পর সকলের বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে সাথে আছে সোহা। হ্যাঁ, আমরা বেশ দুটো জায়গায় দুই রকম খাবারের আয়োজনের সাথে আজকে পরিচিত হলাম এবং ভেতরের বিষয়গুলো জানলাম। এবারে একটু অন্যরকম এবং একটু মজার এবং প্রয়োজনীয় একই সাথে। এত খাবার পর এটার প্রয়োজন আছে। সেটাই। দর্শক, এবার আমরা যাচ্ছি জয়পুরহাটে। সেখানে জয়পুরহাট সাইক্লিস্ট তাদের আয়োজনে
ফিট থাকো দুরন্ত সাইকেল এই শিরোনামে তারা করোনা সচেতনতামূলক একটি বাইসাইকেল র্যালির আয়োজন করেছে এবং সেখানে এই মুহূর্তে আমাদের সহকর্মী জয়পুরহাটের প্রতিনিধি আব্দুল আলিম আছেন। আমরা তার কাছে যাচ্ছি। আব্দুল আলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। প্রথমত আয়োজনটা সম্পর্কে একটু জানতে চাই, এই আয়োজনটা আসলে কি ধরনের এবং কি উদ্দেশ্যে করা হয়েছে? শুভ সকাল। শুভ সকাল রুনিয়া এবং জোহা, সেই সাথে যমুনা টিভির দর্শক ভক্তদেরও। যেমনটি জানতে চাচ্ছিলেন, আসলে বর্তমানে কিন্তু করোনার যে মহামারী সেটা কিন্তু বলতে গেলে অনেকটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে। সেই অবস্থায় জয়পুরহাটের মানুষকে সচেতন করে তোলার জন্য এখানে একটি সংগঠন রয়েছে, জয়পুরহাট সাইক্লিস্ট। মূলত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তারা শিক্ষার্থী, তারা এই মুহূর্তে তাদের যে করণীয় তারা বলছে যে আসলে যদি আমরা একটু জনগণকে সচেতন করতে চাই, গণপরিবহন এড়িয়ে যদি আমরা সাইকেলে কিংবা এইভাবে পায়ে হেঁটে যদি আমরা একা একা চলতে পারি তাহলে হয়তোবা অনেকটা এই মহামারী থেকে রক্ষা পাওয়া সম্ভব। সেই সাথে মাস্ক ব্যবহার তো রয়েছেই। তো সেই কারণেই আজকের এই আয়োজন, এই জয়পুরহাট সাইক্লিস্ট এবং সাথে রয়েছে সহযোগী সংগঠন হিসেবে রোভার, জেলা রোভার। তো আমরা একটু রুনি এবং জোয়ার একটু দর্শকদের দেখাতে চাই যে একটা অনেকগুলো শিক্ষার্থী যারা বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, তারা কিন্তু কি সুন্দর লাল এবং কালো ড্রেস পরে তারা কিন্তু প্রস্তুত রয়েছে। গোটা শহর তারা প্রদক্ষিণ করবে এই সাইকেল দিয়ে, অর্থাৎ জনগণকে সচেতন করার জন্য। আমরা একটু যদি আমাদের সাথে একজন গেস্ট রয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার জয়পুরহাট জনাব তরিকুল সাহেব, তার কাছে একটু জানতে চাই যে আসলে আজকের এই অনুভূতিটা কেমন। জনাব তরিকুল, আপনি জানেন যে এই করোনা পরিস্থিতিতে পুলিশ অনেক কাজ করছে, তো আজকের এই যে শিক্ষার্থীরা যে উদ্যোগটা, সেই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখছেন? আপনারা সবাই জানেন যে সমাজ পরিবর্তনের ক্ষেত্রে যুব সমাজের যে ভূমিকা, বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে আমরা যেটা দেখি, যুব সমাজকে সম্পৃক্ত করতে পারলে আমরা যে কোনো পদক্ষেপ, যে কোনো কাজ অতি সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো। শুনলেন যে এই যুবরাই আসলে পারে এমন কিছু করতে। আমরা যে আয়োজক যিনি রয়েছেন তার কাছ থেকে একটু জানবো। জনাব সাত্তার, এই আয়োজনটা কেন করলেন না কেমন লাগছে? শুভ সকাল আপনাকে। শুভ সকাল। মূলত আমরা জনগণকে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য সচেতনতা এবং সুরক্ষায় আমরা জনগণকে উদ্বুদ্ধ করতে চাই, আপনারা বাইসাইকেল ব্যবহার করুন, পরিবেশ বান্ধব বাহন বাইসাইকেল। এটি ব্যবহার করলে যেটি হবে, কি মনে করেন এই যে আজকের উদ্যোগটা কেমন লাগছে? অতি চমৎকার একটি উদ্যোগ, কারণ এটা উত্তর জনপদ, এখানে মাদকের একটি প্রকোপ রয়েছে, শীত বাড়ছে, করোনা বাড়ছে, সাথে সাথে আমরা যদি শারীরিকভাবে ফিট থাকতে পারি, করোনা থেকে নিজেদেরকে মুক্ত রাখা সম্ভব। শুনছিলেন যে আসলে করোনা থেকে মুক্ত থাকার জন্যই আজকের আয়োজন, অনেক সুন্দর একটি আয়োজন এবং গোটা দেশব্যাপী এটি একটি উদাহরণ হতে পারে। আজকের যে শিক্ষার্থীরা, যে যুবকরা যে উদ্যোগ নিয়েছেন, এটা নিঃসন্দেহে গোটা বাংলাদেশের জন্য একটা উদাহরণ। একদমই ঠিক। অনেক ধন্যবাদ আমাদের সাথে এখন যোগ দেওয়ার জন্য। জয়পুরহাট থেকে তিনি যোগ দিয়েছিলেন এবং মানুষকে আমরা এটি বলতে চাই, সাইকেল ব্যবহার করুন, এটা আপনার সোশ্যাল ডিস্টেন্সিং এ হেল্প করে এবং অবশ্যই মাস্ক পরুন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকালের সকালে নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আজ সারাদিন ভালো কাটুক। শুভ সকাল। শুভ সকাল।